রক্তজবার প্রেমের গল্প। 4 বছর আগে বিয়ের আসরে ফেলে আসা বিবাহিত স্ত্রীকে নিজের সামনে এত বছর পর দেখে অবাক হয়ে পড়ল স্বার্থ। কি হচ্ছে তার সঙ্গে মস্তিষ্ক বুঝতে সময় নিচ্ছে। সে কি বুঝবে খুঁজে পেল না। অদ্ভুতভাবে সব অনুভূতি যেন বুতা হয়ে পড়ল। পাশ থেকে আরিফ ধাক্কা দিল তাকে। ভাই, ওইটা ভাবি না। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে থাকা মেয়েটার দিকে ইঙ্গিত করল আরিফ। স্বার্থ অবাক হয়ে মাথা দুলালো, নিষ্পলক চেয়ে রইল মেয়েটার দিকে। আরিফ বলল, ভাই, বাবিরে ডাকি, কথা কন। স্বার্থ কড়া গলায় বলল, চড়িয়ে দাঁত ফেলে দেব তোর, চুপ কর। আরিফ বুতামুখে চাইল। স্বার্থ আরও কিছু বলতে নিবে, তখনই মেয়েটা তাদের দিকে ফিরল। আরিফ প্রফুল্ল চিত্রে স্বার্থকে বলল, ভাই, ভাবি তাকাইছে তাকাইছে। স্বার্থ সেদিকে ফিরল। পিহু তখন ও চেয়ে স্বার্থর দিকে অদ্ভুতভাবে তাকিয়েই আতকে উঠল যেন। চোখ সরিয়ে নিল চকিতে। কোনো মতে ফুচকার ভাড়া চুকিয়ে একটা রিক্সা ডাকল। তাড়াহুড়া করে সেখান থেকে উঠে পড়ল। স্বার্থর কপাল কুঁচকে এলো মুহূর্তেই। স্বার্থ পাশ থেকে লোকমানকে জিজ্ঞেস করল, ও কি এই কলেজেই পড়ে? লোকমান মাথা দুলালো, জি ভাই। ওর সব ডিটেলস আমার চাই, খোঁজ নাও। লোকমান অবিলম্বে মাথা দুলালো, ওকে ভাই, গুড। বিড়বিড়িয়ে বলেই স্বার্থ হাতের সানগ্লাস চোখে তুলল। সরে এসে গাড়ির পাশে দাঁড়াতেই গার্ডডোর খুলে দিল। স্বার্থ ব্যাকসিটে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করল। বাড়ি ফিরেই পিহু সর্বপ্রথম নিজের ঘরে ছুটল। তার ছুটাছুটি দেখে মালতী বেগম চমকে গেলেন। মেয়েকে পিছু ডাকলেন, পিহু পিহু। পিহু থামেনি। ঘরে এসেই দরজা লাগিয়েছে প্রথমে। পিহু দরজায় পিঠ টেকিয়ে দপদপ করতে থাকা বুকটার উপর হাত রাখল। তার নিঃশ্বাস আটকে আসছে। বাইরে থেকে মালতী বেগমের চিন্তিত কণ্ঠস্বর শুনতে পেল, পিহু, পিহু মা, দরজা খুলো। কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? পিহু নিজেকে সামনে নিয়ে গলায় জোর এনে বলল, না আম্মু, গরম লাগছে খুব, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে চোখ মুখে ঠান্ডা পানির ঝাপটা দিল। বেসিন ধরে দাঁড়িয়ে রইল। মুখ বেয়ে বেয়ে পড়ছে পানি। পিহু হাতের চাপ বাড়ালো। শক্ত করে চেপে ধরল বেসিন। ওটা স্বার্থ ছিল, স্বার্থ। এত বছর পরে সে হুট করে তার সামনে কি করে এলো? ফেলে গিয়েছিল, আবার কেন এলো? পিহু দুহাতে মুখ চেপে ধরল। রাগে গা কাঁপছে। আম্মু আম্মু। নুরি বেগম ছেলের ডাক শুনে হন্তদন্ত করে বেরিয়ে এলেন রান্নাঘর ছেড়ে। হতবাক হয়ে গেলেন এত বছর পর ছেলেকে দেখে। স্বার্থ মাকে দেখেই দীর্ঘ হাসল। এসেই জড়িয়ে ধরল মাকে। নুরি বেগম আবেগে আপ্লুত হয়ে পড়লেন। জর্জর করে কেঁদে ফেললেন। স্বার্থ, শোনা আসছিস তুই? এত বছর কই ছিলি বাবা? স্বার্থ হাসে। মা, কাঁদছ কেন? থামো তো, আহ। নুরি বেগম নাক টানলেন। চোখ মুছতে মুছতে স্বার্থের পিছনে দাঁড়ানো আবির আর লোকমানকে দেখলেন। ডাকলেন, আরিফ। আরিফ এগিয়ে এলো। নুরি বেগম জিজ্ঞেস করেন, তুই জানতিস স্বার্থ কোথায় ছিল? আরিফ কি বলবে খুঁজে পেল না। স্বার্থর দিকে তাকালে স্বার্থ মাকে বলল, মা, আমি বলবো সব। বাবা কোথায়? ঘরে আছে। আমি দেখা করে আসি। হা হা, যা, দেখা করে আয়। স্বার্থ চলে গেল উপরে। নুরি বেগম আরিফের কান টেনে ধরলেন, কি রে, তুই ভালো হবি না? আমাকে বললিও না স্বার্থ আসছে। মায়ের খাবি। আরিফ ব্যথা পাচ্ছে। সে মুখ কুঁচকে ফেলল ব্যথায়। আরে আরে, ব্যথা পাচ্ছি। কাকি, ছাড়ো ছাড়ো। স্বার্থ বাবার ঘরের সামনে এসে থামল। বড় করে শ্বাস টেনে দরজায় ঢুকা দিল। আহমেদ সাহেব খবরের কাগজ উল্টাতে উল্টাতে বললেন, আসো। স্বার্থ ঘরে ঢুকল। নিঃসংকোচে এসে তার সামনে চেয়ার টেনে বসল। আহমেদ সাহেব সামনে তাকিয়ে চমকে গেলেন। রাগে ফুঁসে উঠলেন। দাঁড়িয়ে গেলেন বসা ছেড়ে। চেঁচিয়ে বললেন, তুমি তুমি এখানে কি করছো? নুরি, নুরি। নুরি বেগম ছুটে এসে ঘরে ঢুকলেন। স্বার্থ বাবার উত্তেজিত হাবভাবে হেসে ফেলল। কপালে আঙ্গুল ঘষে হাসল। চোখ তুলে বলল, আরে, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন কেন? শান্ত হন। আহমেদ সাহেব চেতে গেলেন। এই ছেলে, চুপ একদম, সরিয়ে তোমার দাঁত ফালিয়ে দেব, জানোয়ার ছেলে একটা। পরপর নুরির দিকে চেয়ে গর্জে উঠলেন, এই বেয়াদবটাকে বাড়িতে ঢুকতে দিয়েছ কোন সাহসে?
তোমাকে আমি বারণ করিনি এই বেয়াদবটার সাথে কোনো কথাবার্তা রাখতে, কোনো সম্পর্ক রাখতে। কথা কানে ঢুকে নাই। স্বার্থ শান্ত গলায় বলল, গলা নামান, ভদ্রভাবে কথা বলুন। নুরি বেগম স্বার্থর হাত চেপে ধরল। থাম থাম, চুপ কর। স্বার্থ রেগে গেল। এই লোক চাচ্ছে তাই বলবে তোমায়? কেমন কথা এগুলো? ওয়াইফ হও তুমি তার, একটু ও সম্মান নেই? আহমেদ সাহেব বললেন, তুমি কতটা ওয়াইফকে সম্মান করো? তাকে বিয়ের আসরে ফেলে চলে গেলে, অস্বীকার করলে বিয়ে, তারপরে ও এত বড়াই করে কথা বলতে লজ্জা করে না? স্বার্থ তপ্ত চোখে তাকালো তার দিকে। রাতের বেলা অপরিচিত নাম্বার থেকে কল পেয়ে পিহু চমকালো। কপাল কুঁচকে বসে রইল বিছানার কোণে। ফোন বাজতে বাজতেই কেটে গেল। আবার কল এসে সে হাতরে ফোন নিল। রিসিভ করে বলল, হ্যালো। পিহুর গলা পেয়ে স্বার্থ অপাশে হাসে, তপ্ত শ্বাস ফেলে। সাড়া না পেয়ে পিহু কপাল কুঁচকায়। হ্যালো, কে? এ যাত্রায় ও স্বার্থ কথা বলল না। পিহুর বিরক্তি মাত্রা ছাড়ালো। রেগেমেগে বলল, আরে ভাই, কথা না বললে ফোন কেন করছেন? অদ্ভুত লোক। পিহু কল কাটতে নিতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠ পেল, সুইট হার্ট, হাউ আর ইউ? রাতের বেলা অপরিচিত নম্বর থেকে কল পেয়ে পিহু চমকালো। কপাল কুঁচকে বসে রইল বিছানার কোণে। পিহু হতবম্ব। সুইট হার্ট? কে কার সুইট হার্ট? কেমন কথা এগুলো? পিহু তড়িগড়ি করে কল কাটল। ফোন দূরে ছুড়ে মুখে হাত দিয়ে বসে রইল। মস্তিষ্ক তখন তিতিয়ে জিম মেরে গেল মেয়েটা। পিহু পিহু চমকে উঠল। তরিতে সামনে চাইতেই বাবার আদল বাসল। রহমান সাহেব ঘরের দরজায় দাঁড়িয়ে। পিহু বাবাকে দেখে ঠিক হয়ে বসল, নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে। বাবার ডাকের প্রত্যুত্তর করল, জি বাবা। আসব? পিহু তড়িগড়ি করে বলল, হ্যাঁ এসো না। রহমান সাহেব ঘরে ঢুকলেন। পিহু গলায় ওড়না জড়িয়ে বিছানায় ছিটিয়ে রাখা বই ও পত্র সরাতে ব্যস্ত হলো। টেবিলে বই রাখতে থাকলে রহমান সাহেব মেয়েকে পিছু ডাকেন। পিহু। পিহু পিছু ফিরল। জি বাবা। ভদ্রলোক মেয়েকে হাতের ইশারায় ডাকলেন, এদিকে এসো মা। পিহু এদিক ওদিক তাকায়। হাতের বই টেবিলে রেখে পিলপিল করে এগিয়ে এলো বাবার সামনে। রহমান সাহেব পিহুর হাতের কজ্জি ধরলেন, টেনে পাশে বসালেন। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? পিহু অবাক হলো। বাবারা সাধারণত এমন হুট করে প্রশ্ন করে না, সন্তান কেমন আছে। তা যদি মেয়ে হয় আরও নয়, কারণ মেয়ে পূর্ণাঙ্গ বয়সে পৌঁছালে বাবারা এক সময় তাদের সঙ্গে কথা বলতে লজ্জা পান। এমন হুট করে এভাবে জিজ্ঞেস করা মানে কিছু তো হয়েছেই। পিহু বলল, ভালো বাবা। রহমান হাসলেন, কিছু বলতে নেবেন? অমনি বিকট আওয়াজ তুলে পিহুর ফোন বেজে উঠল। রহমান কপাল কুঁচকে ফোনের স্ক্রিনে তাকালো। পিহু ও তাকায়। আগের নাম্বার দেখে তড়িগড়ি করে ফোন কেটে নিল। কল কেটে স্ক্রিন অফ করল। রহমান পিহুর দিকে তাকালেন, কে ছিল? কথায় দাঁড়িয়েও পড়েনি। তার আগেই আবার বেজে উঠল ফোন। পিহু তড়িগড়ি করে কেটে দিল ফোন। ফোন সুইচ অফ করে পাশে সরিয়ে রাখলে রহমান আবার জিজ্ঞেস করেন, কে ফোন করেছে? পিহু কি বলবে কুঁজ পেল না। হাতের আঙ্গুল ওড়না পেঁচাতে পেঁচাতে পিহু বলল, ওই বাবা, বান্ধবী ছিল, বান্ধবী। তো কেটে দিলে কেন? এমনিতেই তোমার সাথে কথা বলছি, এখন রিসিভ কেন করব? পরে কথা বলবো। শিওর? হ্যাঁ পাক্কা। রহমান সাহেব তপ্ত শ্বাস ফেললেন। মেয়েকে জিজ্ঞেস করলেন, কেউ তোমায় বিরক্ত করে না তো রাস্তাঘাটে বা কলেজে? পিহু মাথা নাড়ায়, না বাবা। করলে আমায় জানাবে। এসব কিছু তোমার সাথে হোক আমি চাই না। পিহু বাবার কাছ ঘেঁষে বসে নিশ্চিত করে বলে, জানাবো আমি, এত ভেবো না, সব ঠিক আছে। উনি হাসলেন, মেয়ের মাথায় আদুরে চুমু গেলেন। ভাই, আপনি বাবির সব ডিটেলস চেয়েছিলেন, সেগুলো এনেছিলাম। স্বার্থ চোখ তুলল ল্যাপটপ থেকে। আরিফের দিকে চেয়েই আবার চোখ সরালো, বলল, রেখে যা। আরিফ একটা ফাইল তার সামনে রাখলো। চলে যেতে নিলেই স্বার্থ পিছু ডাকে, আরিফ। আরিফ দাঁড়িয়ে পড়ল। স্বার্থর দিকে ফিরে বলল, জি ভাই। আম্মু কোথায়? নিচে আছে। কি করছে? রান্না। স্বার্থ কপাল কুঁচকে এলো। আম্মু রান্না করে? মেড আছে না? ওরা কি করছে? আরিফ মাথা নুইয়ে দিল। মিনমিনিয়ে বলল, আঙ্কেল মেইনের রান্না খান না। যখন আন্টি কোনো কারণে রান্না করতে পারে না, উনি তুলকামাল কাণ্ড বাঁধান। আন্টিকে যাচ্ছে তাই বলেন, এজন্য আর কি।
আরিফ আর বলতে পারল না। স্বার্থর মুখ কুঁচকে এসেছে। সে তপ্ত শ্বাস ফেলে বলল, যা। আরিফ মাথা দুলালো। চলে গেলেই স্বার্থ চেয়ার ছাড়ল। টেবিলের উপর থেকে ফাইলের হাত দিল। পৃষ্ঠা তুলতেই পিহুর ছবি ভাসল। নিচে তার নাড়ি নক্ষত্র সব লেখা। স্বার্থ একে একে দেখল তা। পিহুর ছবিতে হাত বুলাতেই মাথায় কিছু এলো। পকেট থেকে ফোন বের করে নাম্বার ডায়াল করল। রিসিভ হতেই কানে ডেকালো, হ্যালো। সাদে কাপড় চুপড় নেড়ে নিচে নামার পথেই কারো সাথে ধাক্কা খেলো শিফা। অন্তদন্ত করে সরে দাঁড়ালো। সরি সরি। আরিফ তাকালো তার দিকে। শিফাকে দেখেই চোখ রাঙালো। চোখে দেখো না। শিফা বিরস মুখে তাকায়। সরি ভাইয়া। আরিফ মুখ বাঁকালো। সরি ভাইয়া। তার বিকৃত বাক্যে শিফা চলে গেল। আশ্চর্য, আপনি যেচে পড়ে ঝগড়া করছেন কেন? আমি মহিলা মানুষ না যে যেচে পড়ে ঝগড়া করব। আপনি তাই করছেন। আরিফ আবার ও বেঙ্গালো। আপনি তাই করছেন। শিফা কেঁপল। আরিফ ভাই, আমি কিন্তু স্বার্থ ভাইয়াকে বিচার দেব। দেবে? দাও যাও। আমি ও বরং বলবো তুমি আমাকে দেখে ইচ্ছে করে ধাক্কা দিয়েছ। শিফার আগে ফুঁসে উঠে বলল, আপনি হাড়ে বজ্জাত লোক, অসহ্য। সে পাশ কাটিয়ে দৌড়ে নিচে নামলেই আরিফ হেসে ফেলল। ভাই এভাবে বখাটের মতো বাবির বাড়ির সামনে দাঁড়ায় থাকলে লোকে কি বলবে? আরমানের কথা বিরক্ত হলো স্বার্থ। থামবি, মুখ বন্ধ কর। ভাই ভাবি আপনারে বখাটে কইব। স্বার্থ চটে গেল। আমি বখাটে? আমাকে দেখতে কোনো দিক থেকে বখাটে? তারপরে দাঁত ফেলে দেব বেয়াদব। আরমান বুতা মুখে সরে দাঁড়ালো। বিড়বিড় করে বলল, শালা বালোর জন্যই কই গায়ে নিস না। বখাটে গো মতো করলে কি সাধুদের বলে পূজা করবে তোরে? লুকমান এবার হতিউরি করল। স্বার্থর পাশ ঘেসে দাঁড়ালো। স্বার্থ কড়া গলায় বলল, লুকমান আজেবাজি কিছু বলে এখন মেজাজ চটাস না। চড় খাবি না হলে। লুকমানের মুখ চুপসে গেল। না ভাই, আজেবাজে না, একটা প্রশ্ন ছিল। স্বার্থ কিছু বলল না। লুকমান ভরসা পেল। মিনমিন করে বলল, ভাই আপনি বাবিকে পছন্দ করেন? স্বার্থর মুখ কুঁচকে এলো বিরক্তিতে। নিজের বউকে পছন্দ করব না তো কি আমি পাশের বাড়ির মতিনের বউকে পছন্দ করব? সেম অন ইউ লুকমান। স্বার্থর এমন সপ্রতিভ উত্তরে লুকমান আর আরমান একে অপরের মুখের দিকে তাকালো। লুকমান আমতা আমতা করে বলল, না ভাই, মানে যেভাবে খাড়ায় আছেন রোদের মধ্যে তাই জিগাইলাম। স্বার্থ এবার চশমাটা চোখের উপর ঠিক করে বসালো। পিহুদের বাড়ির দোতলার জানালার দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, শুনো লুকমান, এটা হচ্ছে সাধনা। রত্ন পেতে হলে কষ্ট করতে হয়, বুঝলি? আরমান ফিসফিস করে বলল, রত্ন পাইতে গিয়ে আপনার গায়ের চামড়া তো তামাটে হইয়া যাইতেছে ভাই। ভাবি দেখলে আবার রিজেক্ট না কইরা দে। স্বার্থ এবার সত্যি রেগে গেল। আরমানের কলার চেপে ধরলে লুকমান চাপা গলা চেঁচিয়ে উঠল, ভাই ভাই ভাবি। স্বার্থ তার কলার ছেড়ে চকিতে চাইল সামনে। কাঙ্ক্ষিত মুখ দেখে গাড়ির উপর থেকে নেমে দাঁড়ালো। বাড়ির লোহার গেট খুলে পিহু বের হচ্ছে। পরনে একটা গোলাপি কামিজ, সাদা পায়জামার সাথে মিলিয়ে। ওড়নার রংটা সাদা। ওড়না মাথায় গোমটা করে দেওয়া। বাতাসের জাপটায় ওড়না পড়ে গেল। পিহু দুহাতে আবার ও তা টেলে তুলল। স্বার্থ নিষ্পলক চেয়ে রইল। অনুভব করল তার হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পাচ্ছে। লুকমান আর আরমান চুখোচুখি করল। ভাইয়ের কি হলো? এমন রোবট বনে গিয়েছে কেন? লুকমান এক হাতে স্বার্থকে ধাক্কা দিল। স্বার্থর হুঁশ নেই। আচমকা কি হলো কে জানে। মেয়েটার এমন মিষ্টি স্নিগ্ধ রূপ দেখে স্বার্থ আর চোখ সরাতে পারল না। তার মনের এতায় সেতায় যেন গুনগুন করে কেউ গেল।